রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মফল। আজকে গল্পের দ্বিতীয় পর্ব। দাম্পত্য কলহে চৈব বহারম্ভে লঘুক্রিয়া, শাস্ত্রে এইরূপ লেখে। কিন্তু দম্পতি বিশেষে ইহার ব্যতিক্রম ঘটে। অভিজ্ঞ ব্যক্তিরা তাহা অস্বীকার করেন না। মন্মথবাবুর সহিত তাহার স্ত্রীর মধ্যে মধ্যে যে বাদ প্রতিবাদ ঘটিয়া থাকে, তাহা নিশ্চয়ই কলহ। তবু তাহার আরম্ভ বহু নহে, তাহার ক্রিয়াও লঘু নহে। ঠিক অজা যুদ্ধের সঙ্গে তাহার তুলনা করা চলে না। কয়েকটি দৃষ্টান্ত দ্বারা এ কথার প্রমাণ হইবে। মন্মথবাবু কহিলেন, তোমার ছেলেটিকে যে বিলিতি পোশাক পরাতে আরম্ভ করেছ, সে আমার পছন্দ নয়। বিধু কহিলেন, পছন্দ বুঝি একা তোমারই আছে? আজকাল তো সকলেই ছেলেদের ইংরাজি কাপড় ধরিয়েছে। মন্মথ হাসিয়া কহিলেন, সকলের মতেই যদি চলবে, তবে সকলকে ছেড়ে একমাত্র আমাকেই বিবাহ করলে কেন? বিধু, তুমি যদি কেবল নিজের মতেই চলবে, তবে একানা থেকে আমাকেই বা তোমার বিবাহ করবার কি দরকার ছিল? মন্মথ, নিজের মত চালাবার জন্যে যে অন্য লোকের দরকার হয়। বিধু, নিজের বোঝা বহাবার জন্য ধোবার দরকার হয় গাধাকে, কিন্তু আমি তো আর। মন্মথ জিভ কাটিয়া, আরে রাম রাম, তুমি আমার সংসার মরুভূমির আরব ঘোড়া। কিন্তু সে প্রাণী বৃত্তান্তের তর্ক এখন থাক। তোমার ছেলেটিকে সাহেব করে তুলো না। বিধু, কেন করব না? তাকে কি চাষা করব? এই বলিয়া বিধু ঘর হইতে বাহির হইয়া গেলেন। বিধুর বিধবাজা পাশের ঘরে বসিয়া দীর্ঘশ্বাস ফেলিয়া মনে করিলেন, স্বামী স্ত্রীতে বিরলে প্রেমালাপ হইয়া গেল। মন্মথ, ও কি, ও তোমার ছেলেকে কি মাখিয়েছ? বিধু, মূর্ছা যেও না, ভয়ানক কিছু না, একটুখানি এসেন্স মাত্র, তাও বিলেতি নয়, তোমাদের স্বাদের দিশি। মন্মথ, আমি তোমাকে বারবার বলেছি, ছেলেদের তুমি এ সমস্ত শৌখিন জিনিস অভ্যেস করাতে পারবে না। বিধু, আচ্ছা, যদি তোমার আরাম বোধ হয় তো কাল হতে কেরোসিন এবং কাস্টার অয়েল মাখাবো। মন্মথ, সেও বাজে খরচ হবে। যেটা না হলেও চলে সেটা না অভ্যেস করাই ভালো। কেরোসিন কাস্টার অয়েল গায়ে মাথায় মাখা আমার মতে অনাবশ্যক। বিধু, তোমার মতে আবশ্যক জিনিস কটা আছে তা তো জানি না, গোড়াতেই আমাকে বোধহয় বাদ দিয়ে বসতে হয়। মন্মথ, তোমাকে বাদ দিলে যে বাদ প্রতিবাদ একেবারেই বন্ধ হবে। এতকালের দৈনিক অভ্যেস হঠাৎ ছাড়লে এ বয়সে হয়তো সহ্য হবে না। যাই হোক, এ কথা আমি তোমাকে আগে হতে বলে রাখছি। ছেলেটিকে তুমি সাহেব করো বা নবাব করো বা সাহেবি নবাবের খিচুড়ি পাকাও, তার খরচ আমি জোগাবো না। আমার মৃত্যুর পরে সে যা পাবে তাতে তার শখের খরচ কুলোবে না। বিধু, সে আমি জানি। তোমার টাকার উপরে ভরসা রাখলে ছেলেকে কোপনি পরানো অভ্যেস করাতেন। বিধুর এই অবজ্ঞা বাক্যে মর্মাহত হইয়াও মন্মথ ক্ষণকালের মধ্যে সামলাইয়া লইলেন। কহিলেন, আমিও তা জানি। তোমার ভগ্নিপতি শশধরের পরেই তোমার ভরসা। তার সন্তান নেই বলে ঠিক করে বসে আছো তোমার ছেলেকে সে উইলে সমস্ত লিখে পড়ে দিয়ে যাবে। সেই জন্যেই যখন তখন ছেলেটাকে ফিরিঙ্গি সাজিয়ে একগা গন্ধ মাখিয়ে তার মেশর আদর কারবার জন্য পাঠিয়ে দাও। আমি দারিদ্র্যের লজ্জা অনায়াসেই সহ্য করতে পারি, কিন্তু ধনী কুটুম্বের সোহাগ যাচনার লজ্জা আমার সহ্য হয় না। এ কথা মন্মথর মনে অনেক দিন উদয় হইয়াছে, কিন্তু কথাটা কঠোর হইবে বলিয়া এ পর্যন্ত কখনো বলেন নাই। বিধু মনে করিতেন, স্বামী তাহার গূঢ় অভিপ্রায় ঠিক বুঝিতে পারেন নাই, কারণ স্বামী সম্প্রদায় স্ত্রীর মনস্তত্ত্ব সম্বন্ধে অপরিসীম মূর্খ। কিন্তু মন্মথ যে বসিয়া বসিয়া তাহার চাল ধরিতে পারিয়াছেন, হঠাৎ জানিতে পারিয়া বিধুর পক্ষে মর্মান্তিক হইয়া উঠিল। মুখ লাল করিয়া বিধু কহিলেন,
ছেলেকে মাসির কাছে পাঠালেও গায়ে সয় না। এত বড় মানি লোকের ঘরে আছি সে তো পূর্বে বুঝতে পারিনি। এমন সময় বিধবা যা প্রবেশ করিয়া কহিলেন, মেজ বউ, তোদের ধন্য, আর 17 বৎসর হয়ে গেল, তবু তোদের কথা ফুরলো না। রাত্রে কুলায় না, শেষকালে দিনেও দুজনে মিলে ফিসফিস। তোদের জীবের আগায় বিধাতা এত মধু দিনরাত্রি যোগান কোথা হইতে আমি তাই ভাবি। রাগ করো না ঠাকুরপো, তোমাদের মধুরালাপে ব্যাঘাত করব না। একবার কেবল 2 মিনিটের জন্য মেজ বউয়ের কাজ হইতে সেলাইয়ের প্যাটার্নটা দেখিয়ে নিতে এসেছি। সতীশ, জ্যাঠাইমা? জ্যাঠাইমা, কি বাপ? সতীশ, আজ ভাদুরী সাহেবের ছেলেকে মা চা খাওয়াবেন, তুমি যেন সেখানে হঠাৎ গিয়ে পড়ো না। জ্যাঠাইমা, আমার যাবার দরকার কি সতীশ? সতীশ, যদি যাও তো তোমার এই কাপড়ে চলবে না, তোমাকে। জ্যাঠাইমা, সতীশ, তোর কোনো ভয় নেই, আমি এই ঘরেই থাকবো, যতক্ষণ তোর বন্ধুর চা খাওয়া না হয় আমি বার হব না। সতীশ, জ্যাঠাইমা, আমি মনে করছি তোমার এ ঘরেই তাকে চা খাওয়াবার বন্দোবস্ত করব। এ বাড়িতে আমাদের যে ঠেসাঠেসি লোক, চা খাবার ডিনার খাবার মতো ঘর একটাও খালি পাবার জো নেই। মার শোবার ঘরে সিন্দুক ফিন্দুক কত কি রয়েছে, সেখানে কাকেও নিয়ে যেতে লজ্জা করে। জ্যাঠাইমা, আমার এখানেও তো জিনিসপত্র। সতীশ, ওগুলো আজকের মতো বার করে দিতে হবে, বিশেষত তোমার এই বটি চুপড়ি বারকোষগুলো কোথাও না লুকিয়ে রাখলে চলবে না। জ্যাঠাইমা, কেন বাবা, ওগুলোতে এত লজ্জা কিসের? তাদের বাড়িতে কি কুটনো করবার নিয়ম নেই? সতীশ, তা জানি না জ্যাঠাইমা, কিন্তু চা খাবার ঘরে ওগুলো রাখা দস্তুর নয়। এ দেখলে নরেন ভাদুরী নিশ্চয়ই হাসবে, বাড়ি গিয়ে তার বোনেদের কাছে গল্প করবে। জ্যাঠাইমা, শোনো একবার ছেলের কথা শোনো, বটি চুবড়ি তো চিরকাল ঘরেই থাকে, তা নিয়ে গল্প করতে তো শুনিনি। সতীশ, তোমাকে আর এক কাজ করতে হবে জ্যাঠাইমা, আমাদের নন্দকে তুমি যেমন করে পারো এখানে ঠেকিয়ে রেখো। সে আমার কথা শুনবে না, খালি গায়ে ফস করে সেখানে গিয়ে উপস্থিত হবে। জ্যাঠাইমা, তাকে যেন ঠেকালেন, কিন্তু তোমার বাবা যখন খালি গায়ে। সতীশ, সে আমি আগেই মাসিমাকে গিয়ে ধরেছিলাম, তিনি বাবাকে আজ পিঠে খাবার নিমন্ত্রণ করেছেন, বাবা এ সমস্ত কিছুই জানেন না। জ্যাঠাইমা, বাবা সতীশ, যা মন হয় করিস, কিন্তু আমার ঘরটাতে তোদের ওই খানা টানাগুলো। সতীশ, সে ভালো করে সাফ করিয়ে দেব এখন। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই 3য় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।